জয়সলমেরে ইন্দো পাক বর্ডারের নিচে আছি। কেন, আমরা কি এখানে জলের খোঁজে এসেছি? আমাদের তো পূর্বের দিকে যেতে হতো। সায়ন্তনী কনসোলের স্ক্রিনে কিছু হিসেব দেখিয়ে বলল, রুদ্র, আজ সকালে জয়সলমের ইন্দো পাক সীমান্তের মাটির নিচে যে ছোট্ট হিমালয়ান ওয়াটার ফ্লো দেখেছিলাম, সেটার ধার ধরেই এগোচ্ছি। তখনই সন্দেহ হয়েছিল, চারপাশ মরুভূমি, অথচ মাটির নিচে এত ঠান্ডা জল, তাও আবার হিমালয়ান ফ্লো ডিটেক্ট করছে ফ্লো মিটার। সন্দেহ দূর করতে স্যাটেলাইটের সংকেত পাঠিয়েছিলাম। এই দেখো, এই পেলিও স্কেলিটন আর পেলিও চ্যানেলের স্পষ্ট ছাপ এসেছে। একটা বিশাল পুরনো নদীর পথ, যেটা শুকিয়ে গেছে। বাংলা সাহিত্যের অ্যাডভেঞ্চার, ভয়, ভালোবাসা ও বেদনা দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন গপ্পোমেট্রি, ভয় যেখানে অস্তিত্ব অনুসন্ধান করে। আজ আমরা এসেছি লেখক সৈকত কর্মকারের লেখা প্রফেসর রুদ্র সিরিজের নতুন গল্প নিয়ে। লেখক সৈকত কর্মকার জন্মগ্রহণ করেন ২রা ভাদ্র ১৪০৩ বঙ্গাব্দে বীরভূমের দুবরাজপুর শহরে। বর্তমানে তিনি একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত। তার কিছু উল্লেখযোগ্য রচনা প্রকাশিত হয়েছে কুহুতান প্রকাশনীর এক মুঠোর সন্ধ্যা দ্বারা বইটিতে। এছাড়াও আমাদের এই চ্যানেলের একজন একনিষ্ঠ লেখক। তার সৃষ্টি রণদাপ্রসাদ তান্ত্রিক ও প্রফেসর রুদ্র চরিত্রদ্বয় ইতিমধ্যেই পাঠক হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। এর আগে প্রফেসর রুদ্র সিরিজের 4টি গল্প শুনেছেন, তাই আজ আবারও ফিরে এসেছি প্রফেসর রুদ্র সিরিজের 5ম গল্প নিয়ে। ২৭ এপ্রিল। সকালের ঘুম ভাঙার পর আমার রুটিনটা বড়ই নির্জন। 1 কাপ চা, একটা আধা জং ধরা চেয়ার আর গ্রামের নিস্তব্ধতা, এই নিয়েই আমার সকাল। এখানকার আকাশ নিস্তব্ধ হলেও কোথাও যেন এক অদ্ভুত আলোড়ন লুকিয়ে থাকে। ধানক্ষেতগুলো ঋতু বদলের সঙ্গে সঙ্গে যেন পাল্টে ফেলে নিজেদের পোশাক। পাশের পাড়ার মন্দিরগুলো থেকে ভেসে আসে সকালের আরতির ঘণ্টাধ্বনি। প্রতিদিনের মতো আজও 1 কাপ চা হাতে নিয়ে বারান্দায় বসতে যাচ্ছিলাম। এমন সময় হঠাৎ কলিং বেলের শব্দ। দরজা খুলতেই দেখি বঙ্কু বিহারী বাবু। এনার কথা আগেও বলেছি। পাড়ার লোকেরা যাকে পাগলা পণ্ডিত বলে ডাকে, কিন্তু আমি তাকে বরাবরই শ্রদ্ধার চোখে দেখি। একদিকে উনি বোটানিতে পিএইচডি করেছেন, অন্যদিকে সাইকোলজি ও জিওলজিতেও তার জ্ঞান বিস্ময়কর। এমনকি তিনি এমনভাবে কথা বলেন যেন মনে হবে তিনি কোনো বিখ্যাত মনোবিদ। তার নিজের একটা শখের বাগান আছে, সেখানে নানা রকম গাছ, লতা, গুল্ম, এমনকি পতঙ্গভুক উদ্ভিদেরও দেখা মেলে। আমি মাঝে মাঝেই যাই তার কাছে। লোকে কে কি বলে তাতে আমার কিছু যায় আসে না, কারণ তিনিই একমাত্র মানুষ যার সঙ্গে আমি নির্দ্বিধায় আমার এক্সপেরিমেন্টের কথা ভাগ করে নিতে পারি, কারণ একমাত্র তিনিই আমার এই পাগলামির মর্ম বোঝেন। তিনি এসেই কপাল কুঁচকে বললেন, আচ্ছা রুদ্র, আর কি চলছে বলো তো তোমার ওই বাড়ির পেছনের বাগানে? ওরকম ওরকম তিরপল দিয়ে ঢেকে রেখেছো কেন? কাল রাতে তো দেখলাম সেখানে আলো জ্বলছিল। কি করছো বলো তো? আবার আবার নতুন কোনো এক্সপেরিমেন্ট নাকি? আমি হেসে বললাম, চলুন, আপনাকেই তো দেখাতে চেয়েছিলাম, আর আপনি নিজেই চলে এসেছেন, তাহলে নিজের চোখেই দেখে যান। বাড়ির পেছনের বাগানটাকে বাঁশ দিয়ে ঘরের মতো ঘিরে তার উপর তিরপল দিয়ে ঢাকা দিয়েছি। গাছপালায় ঘেরা নির্জন জায়গাটা এখন আমার অস্থায়ী ল্যাবরেটরি। ভবিষ্যতে পরিকল্পনা করেছি এই ল্যাব মাটির নিচে বানাবো। এখন আপাতত আগাছা সাফ করে একপাশে টিনের ছাউনি নামিয়ে সেখানেই বানিয়েছি কাজের টেবিল। তার উপর রাখা রয়েছে এক্সপেরিমেন্টের নানা সরঞ্জাম। আর বাগানের 4 ভাগের মধ্যে 3 ভাগ জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে
আমার বানানো এক যন্ত্র। বঙ্কবিহারী বাবু একটু অবাক হয়ে বললেন, দেখতে তো একদম আস্ত সাবমেরিন। তবে তবে তিনি কপাল ভাঁজ করে বললেন, এ তো দেখছি অদ্ভুত ধাতব বিশাল যন্ত্র হে। দেখতে অনেকটা সাবমেরিনের মতো মনে হচ্ছে, কিন্তু কিন্তু এর প্রোপেলারটা এরকম সামনের দিকে কেন? আমি হেসে বললাম, কারণ এটা জলের নিচে যাওয়ার জন্য নয় মাস্টার মশাই, এটা মাটির নিচে যাওয়ার জন্য। বঙ্কবিহারী বাবু বিস্ময়ে বললেন, হ্যাঁ, কি বলছো? কি মাটির জন্য? হ্যাঁ বঙ্কবিহারী বাবু, এটা মাটি কেটে সামনে এগোয়। এর নাম দিয়েছে ল্যাপারাস 702A। এর ভিতরে প্রায় 10 জন মানুষ থাকতে পারবে। ভেতরে থাকবে জীবন রক্ষাকারী ব্যবস্থা, আধুনিক সেন্সর আর যোগাযোগের পূর্ণ ব্যবস্থা। উনি মুগ্ধ হয়ে যন্ত্রটার গায়ে হাত বোলাতে বোলাতে বললেন, আচ্ছা রুদ্র, তুমি কি জানো মাটির নিচে জৈব স্তরগুলো অনেকটা প্রাচীন ভাষার মতো হয়? ওগুলো ওগুলো বুঝে ওঠা অত সহজ নয়, বুঝলে? ঠিক সেই কারণেই তো আপনাকে দেখাতে চেয়েছিলাম। আমি চাই আপনি এর বায়োলজিক্যাল সেন্সর প্রোগ্রামিংয়ে আমাকে সাহায্য করুন। তিনি একটু চমকে উঠলেন। আচ্ছা আচ্ছা, বেশ, তো সেটা না হয় করলাম, কিন্তু কিন্তু আমি ভেবে পাচ্ছি না কি তুমি এত কিছু একা কিভাবে করবে। কে বলেছে আমি একা করব? এই তো দেখুন, সায়ন্তনী ওখানে রেক্টার স্কেলের মডিফিকেশন নিয়ে কাজ করছে, আর উইলসনও জানিয়েছে সে আজই আসবে। ঠিক তখনই সায়ন্তনী বঙ্কবিহারী বাবুর দিকে তাকিয়ে বলল, আরে আসুন আসুন মাস্টারমশাই, অনেক দিন দেখা নেই আপনার সঙ্গে। আর এই যে রুদ্রবাবু, বাড়িতে অতিথি এলে চা খাওয়াতে হয়, এ কথা ভুলে গেলে কি চলবে? যাও, বরং আমাদের জন্য 1 কাপ করে চা বানিয়ে আনো তো। আর মাস্টারমশাই চলুন, আপনাকে পুরো ব্যাপারটা আমি ব্যাখ্যা করছি। এই সায়ন্তনী খুব পাজি। যাক যাকগে সে কথা। আমি অবশেষে এই বিশাল জাহাজের ব্লুপ্রিন্ট সম্পূর্ণ করে ফেলেছি। আশা করি এবার সায়ন্তনী ও উইলসনের আর কোনো সমস্যা হবে না। আমি চা বানাতে বাড়ির ভেতরে যাচ্ছিলাম, এমন সময় বঙ্কুবাবু দৌড়ে এলেন এবং হাঁপাতে হাঁপাতে বললেন, তা রুদ্র, তাহলে তো তোমাদের দল প্রস্তুত? হ্যাঁ, আবার আবার কোনো নতুন অভিযানে বেরোচ্ছ নাকি? আরে না মাস্টার মশাই, আমি হেসে বললাম, আগে যন্ত্রটা সফল হোক, তারপর দেখা যাবে। আচ্ছা আচ্ছা, যদি কিছু মনে না করো, একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, নির্দ্বিধায় বলুন। দেখো বাবু, তুমি যখন আছো তখন এই এক্সপেরিমেন্ট সফল হবে। তবে এবার যদি কোথাও অ্যাডভেঞ্চারে যাও, বুঝলে, তাহলে তাহলে আমি কি তোমাদের সঙ্গ নিতে পারি? হ্যাঁ, এমন ভাবে বলছেন কেন মাস্টার মশাই? নিশ্চয়ই যাবেন, আপনি গেলে আমাদের সবার খুব ভালো লাগবে। তিনি গভীর দৃষ্টিতে আমার দিকে তাকালেন, কিছুক্ষণ নীরব থেকে বললেন, আচ্ছা, তুমি কি কিছু সন্ধানে আছো? আমরা আমরা ঠিক কেন এই অ্যাডভেঞ্চারে যাব? মাস্টার মশাই, আমরা মাটির মধ্যে যা দেখি তার গভীরে আরো এক স্তর থাকে। সেই স্তরে হয়তো এমন কিছু লুকানো আছে যা মানুষ আজও জানে না।
হয়তো তা ইতিহাস নয়, ইতিহাসের পূর্ববর্তী কোনো অধ্যায়। আমি এক প্রাচীন জীবাশ্মের খোঁজে যেতে চাই। যদিও সেটার সন্ধান না পেলেও ক্ষতি নেই, অভিযানের অভিজ্ঞতাটাই বা কম কি। ঠিকই বলেছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যাও, চা বানাতে যাচ্ছিলে না? যাও যাও, চা বানিয়ে নিয়ে এসো। তবে তবে আমার চাটাতে চিনি দেবে না, হ্যাঁ? আমার চাটাতে চিনি দেবে না। ঠিক আছে, আপনি বসুন, আমি এখনই চা বানিয়ে আনছি। 29 জুন, প্রায় 1 মাস হয়ে গেল আমি আমার বাগান বাড়িতে পা রাখিনি। আসলে যেতে দেওয়া হয়নি। যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেই সায়ন্তনী সাফ জানিয়ে দিত, তুমি যন্ত্রের ব্লুপ্রিন্ট জমা দিয়েছ, তাই এখন আর এখানে আসার দরকার নেই। জাহাজ তৈরি হলে তোমাকে নিজেই খবর পাঠানো হবে। আমি তখন আর তর্ক করিনি। মাস্টারমশাই একদিন এসে দেখা করেছিলেন, তাকেও জানিয়েছি এখন কাজ চলছে। যন্ত্রটি সম্পূর্ণ হলে আমি নিজেই তাকে খবর দেব। 30 জুন, গতকাল রাত্রে সায়ন্তনী জানিয়েছে যন্ত্রটি প্রায় প্রস্তুত। আমি চাইলে গিয়ে দেখে আসতে পারি। তবে ঠিক করলাম পরদিন সকালেই যাব। 1 জুলাই, আজ সকালে মাস্টারমশাইকে সঙ্গে নিয়ে যখন বাগান বাড়িতে পৌঁছালাম, এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। চোখের সামনে এক বিশাল যন্ত্র, যার অর্ধেকটা মাটির নিচে আর বাকি অর্ধেকটা মাটির ওপরে। পুরো শরীরটা যেন এক আস্ত কাঁকড়ার মতো, যেন ভূমির বুকে উদ্ভাসিত এক রহস্যময় দানব। ঠিক তখনই সায়ন্তনী এসে আমাদের নিয়ে গেল যন্ত্রটির সামনে। সেই বঙ্কুবাবুর দিকে তাকিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে শুরু করলো। সে বলল, দেখুন বঙ্কুবাবু, এই যন্ত্রের ব্লুপ্রিন্ট কিন্তু রুদ্র তৈরি করেছেন, সুতরাং আসল ক্রেডিট গোজ টু হিম। তবে আপনার কাছ থেকে সেদিন কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পর আমরা সেই অনুযায়ী এর একটি মডিফাইড ভার্সন তৈরি করেছি। চলুন আপনাদের ভেতরের দিকটা দেখাই। এই বলে আমাদের নিয়ে যন্ত্রটির ভিতরে প্রবেশ করল। ল্যাপ্রাসে প্রবেশ করে আমার প্রথম অনুভূতিটি ছিল যেন আমি এক অদৃশ্য নিঃশব্দ নগরীর প্রবেশদ্বার অতিক্রম করলাম। বাইরের পৃথিবীর কোনো কোলাহল এখানে নেই, দিনের আলো স্পর্শ নেই, শুধু এক রহস্যময় নীরবতা এবং প্রযুক্তির ক্ষীণ শ্বাস ফেলার শব্দ। সায়ন্তনী আমাদের নিয়ে গেল প্রথম কক্ষে। এটি একটি ছোট তবে চমৎকারভাবে সজ্জিত গ্রন্থাগার। ওয়ার্ম লাইটের মৃদু হলুদ আলো গোটা ঘরটিকে এক রহস্যময়তায় আচ্ছন্ন করেছিল। বইয়ের সেলফগুলো একটির পর একটি সুবিন্যস্তভাবে সাজানো। কিছু প্রাচীন, কিছু আধুনিক বাঁধাই করা বই আছে সেখানে। বইগুলোর বিষয়বস্তু দেখে আমি বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম। মাটি, খনিজ, জীবাশ্ম, ভূতত্ত্ব এবং মাটির নিচের অজানা জৈব জগতে যেন ভূমিরাজ্যের এক সমুদ্র গ্রন্থাগার। আমি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললাম, এত বই! এখানে কত বই রেখেছ? সায়ন্তনী হালকা হাসি হেসে কপাল থেকে চুল সরিয়ে বলল, 4521টি। বুঝতে পারলাম শুধু সংগ্রহ করেই থেমে থাকেনি সে, প্রায় প্রতিটি বই পড়ে ফেলেছে। এটা এখন স্পষ্ট যে মাটির সম্পর্কে যে জ্ঞান সেখানে এখন মাস্টারমশাই এবং সায়ন্তনী দুজনেই আমার চেয়ে বহু এগিয়ে। মনে হচ্ছে দিনের বেশিরভাগ সময় আমাকে এখানেই কাটাতে হবে। ঠিক সেই সময় বঙ্কুবিহারী বাবু বইয়ের এক সারির সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বললেন, রুদ্র, মাটির ভেতরে এক সম্পূর্ণ ভিন্ন জীব জগৎ বাস করে। তারই প্রমাণ এই বইগুলোর
পৃষ্ঠায় পৃষ্ঠায় লুকিয়ে আছে। গ্রন্থাগার থেকে বেরিয়ে সায়ন্তনী আমাদের নিয়ে গেল একটি এক্সপেরিমেন্ট রুমে। ঘরটি ছোট হলেও গঠনে একটি পূর্ণাঙ্গ গবেষণাগারের ছাপ স্পষ্ট। একপাশে সাজানো রয়েছে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি, মাইক্রোস্কোপ, মাটির নমুনা বিশ্লেষণকারী ডিভাইস, কেমিক্যাল অ্যানালিসিস সেট, ডেটা রেকর্ডার। তখন আমাকে উদ্দেশ্য করে সায়ন্তনী বলল, রুদ্র, মাটির গভীরে নেমে আমরা যদি কোনো অজানা পদার্থ, জীবাশ্ম বা অচেনা প্রাণীর সন্ধান পাই, তাহলে তৎক্ষণাৎ এখানে এনে তার প্রাথমিক বিশ্লেষণ করতে পারবো। আর হ্যাঁ, তুমি চাইলে এখানেই তোমার নিজস্ব কিছু ক্ষুদ্র পরীক্ষাও চালাতে পারো। এরপর সায়ন্তনী আমাদের নিয়ে চলল সেই ঘরের দিকে, যা বিশেষভাবে আমাদের থাকার জন্য তৈরি করা হয়েছে। ঘরটি আকারে সরু, কিন্তু এত দক্ষতার সঙ্গে নির্মিত যে অল্প জায়গার মধ্যেও এক স্বস্তিদায়ক ও বাসযোগ্য পরিবেশ তৈরি হয়েছে। একদিকে একটি স্লাইডিং বেড, যার নিচে জরুরি প্রয়োজনের জন্য রাখা আছে এমার্জেন্সি কিট। দেয়ালে বসানো ছোট একটি লকেট সেলফ, ব্যক্তিগত সামগ্রীর জন্য। সিলিংয়ের সঙ্গে যুক্ত একটি নরম আলো, যার আলোর মাপ এমনভাবে নিয়ন্ত্রিত যেন দিনের আলোর অভাব অনুভূত না হয়। সব শেষে সায়ন্তনী কিছুটা গম্ভীর সুরে বলল, চলো এবার তোমাদের নিয়ে চলি আমার রাজ্যে, ক্যাপ্টেনের কেবিনে। তোমাদের বলে রাখি, এই অভিযানের পরিকল্পনা শুরু হওয়ার আগেই সায়ন্তনী শর্ত দিয়েছিল, এই অভিযানে সেই হবে ল্যাপ্রাস জাহাজের ক্যাপ্টেন। আমি তাতে অনায়াসে সম্মত হয়েছিলাম, কারণ আমি ল্যাপ্রাস জাহাজের ব্লুপ্রিন্ট এমনভাবে তৈরি করেছি যেখানে ক্যাপ্টেনের কাজ মূলত পর্যবেক্ষণ ও সমন্বয়, কোনো জটিল নির্দেশনার নয়। কেবিনের দরজা খুলতেই মনে হলো যেন এক আধুনিক বৈজ্ঞানিক রাজ দরবারে প্রবেশ করলাম। চারিদিকে নানা ম্যাপ ও যন্ত্রপাতির বাহার। দেয়ালে টাঙানো রয়েছে থার্মোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার, কম্পাস, ফ্লোমিটার, সিসমোগ্রাফ, পিএইচ মিটার। এছাড়াও ছিল আরো বহু পরিমাপ ও বিশ্লেষণ যন্ত্র। সায়ন্তনী এবার একে একে প্রতিটি যন্ত্রের কার্যপদ্ধতি মাস্টার মশাইকে ব্যাখ্যা করতে শুরু করলো। মাস্টার মশাই, এই যে এইটা থার্মোমিটার, মাটির ভেতরে তাপমাত্রা পরিমাপের জন্য। এই যে ব্যারোমিটার, যা ভূগর্ভীয় বায়ুচাপ পরিমাপ করে। এটা হলো হাইগ্রোমিটার, যা আর্দ্রতার মাত্রা মাপে। দিক নির্ণয়ের জন্য কম্পাস রেখেছি। যদিও মাটির গভীরে চুম্বকীয় বিচ্যুতি হয়, তখন কম্পাস কোনো কাজ করবে না। তবে মাটির ভিতরে কোনো প্রবলেম হলে আমরা ল্যাটিটিউড ও লঙ্গিটিউড, অর্থাৎ অক্ষাংশ ও দ্রাঘিমাংশ ধরে চলব। আর এই ফ্লো মিটার যন্ত্রটি ভূগর্ভের যে কোনো তরলের সন্ধান দেবে। আর এটা হচ্ছে সিসমোগ্রাফ ও এই রিক্টার স্কেলের মডিফাইড ভার্সন, যা মাইক্রো ভূমিকম্পন ধরার জন্য তৈরি করেছি। তা কেমন লাগলো? সায়ন্তনী প্রতিটা যন্ত্রের কাজ এমনভাবে ব্যাখ্যা করছিল যেন মাটির নিচের প্রতিটা স্পন্দনকে সে নিজের হাতে স্পর্শ করতে পারছে। আমি অনুভব করছিলাম এই যাত্রার আসল ক্যাপ্টেন হিসেবে সে নিজেকে এতদিন তৈরি করেছে। সায়ন্তনী আমাদের দিকে তাকিয়ে বলল, আমরা যা খুঁজতে যাচ্ছি সেটা হয়তো পৃথিবীর ইতিহাসের হারিয়ে যাওয়া এক অধ্যায়। আর এর জন্য আমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা স্পন্দন, প্রতিটা বদল লক্ষ্য রাখতে হবে। ভুল করলে আমরা আর ফিরতে পারবো না, তাই না রুদ্র? আচ্ছা রুদ্র, আমরা কি খুঁজতে যাচ্ছি বলতো বাবু? একটা প্রাণী জীবাশ্ম। এই বলে আমি তাকে একটা বই দেখালাম। তিনি বললেন, এই যে হরপ্পা সভ্যতার হারানো তথাকথিত গল্প। তারা এমন এক প্রাণীর পূজা করত যেটা দেখতে সাপের মতো, কিন্তু এদের মুখটা দেখতে অনেকটা ঘোড়ার মতো হতো।
হরপ্পার হরপ্পার অনেক প্রাচীন লিপিতে এদের দেখা মেলে। ইয়েস, একদম ঠিক ধরেছেন। আমরা সেই প্রাণী জীবাশ্মের সন্ধানে যাচ্ছি। তখন মাস্টার মশাই বললেন, সে তো গল্প কথা, আসলে আসলে কি সেই সমস্ত প্রাণীর কোনো অস্তিত্ব আছে? মাস্টার মশাই, আমাদের পৃথিবীর যা জীবভর তার 0.001% আমরা আবিষ্কার করতে পেরেছি। তার মানে এখনো অনেক প্রাণী আছে এই পৃথিবীর বুকে, এখনো অনেক আবিষ্কার বাকি। তারই একটা ছোট অংশ আবিষ্কার করতে যাচ্ছি। আর দেখুন, পেলে ভালো, আর না পেলে অ্যাডভেঞ্চার হয়ে যাবে। কি বলে? হ্যাঁ, এদিকে তুমি ঠিক কথা বলেছ। আমি সায়ন্তনীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এত বড় যন্ত্রটা চালানোর জন্য পাওয়ার হাউসের ব্যবস্থা কি করেছো? সায়ন্তনী একটু হাসলো। উত্তর দেবার আগে পাশের একটা কক্ষের দিকে তাকালো। ঠিক সেই সময় ওখান থেকে বেরিয়ে এলো একজন যুবক। চেহারায় বুদ্ধির ঝিলিক, চোখে তীক্ষ্ণ দৃঢ়তা। সে এগিয়ে এসে বলল, স্যার, আমরা এমন একটা পদ্ধতি উদ্ভাবন করেছি যেখানে মাটিতে থাকা বিভিন্ন খনিজ পদার্থ আর লবণকে সাকশন মডিউল দিয়ে সংগ্রহ করা হবে। তারপর সেই উপাদানগুলোকে জলের সাথে বিক্রিয়া করানো হবে। এরপর সেই উপাদানগুলোর জলের সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এটি একটি রিনিউয়েবল পদ্ধতি এবং যা মাটির নিচেই এর সার্কিট পূর্ণ করবে। এই বিক্রিয়ার ফলে জল হাইড্রোলাইসিসের মাধ্যমে বিভাজিত হবে। হাইড্রোজেন ও অক্সিজেন অক্সিজেন ব্যবহৃত হবে আমাদের শ্বাস প্রক্রিয়ার জন্য, আর হাইড্রোজেন মাটির খনিজের সঙ্গে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করবে। এভাবেই আমাদের জাহাজ ল্যাপ্রাস চলবে। আমি সায়ন্তনীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সায়ন্তনী এ কে? আগে তো কখনো দেখিনি। সায়ন্তনী হালকা হেসে বলল, ও হচ্ছে স্টিভ, উইলসনের সঙ্গে এসেছে। ইলেকট্রোকেমিস্ট্রিতে বিশেষজ্ঞ, খুব মিষ্টি ছেলে, আমাদের টিমের নতুন সদস্য। আমি স্টিভের দিকে তাকিয়ে বললাম, তাহলে তো ধরে নেওয়াই যায় যদি জল না থাকে এই ব্যবস্থাও ব্যর্থ হবে, তাই তো? জল না থাকলে অক্সিজেন পাবো না, আর যন্ত্রও চলবে না, তাই তো? আমার কথা শুনে সায়ন্তনী ও স্টিভ দুজনেই মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। সেই চাহনিতেই স্পষ্ট বোঝা গেল এই বিষয়ে তাদের মাথা কাজ করেনি। আমি স্টিভের দিকে এগিয়ে গিয়ে পকেট থেকে একটি ভাঁজ করা কাগজ বের করে ওর হাতে দিলাম। বললাম, এই নাও, এতে মিলেট এনার্জি মেকানিজমের বিবরণ আছে। এটি ব্যবহার করলে 5 ঘন্টা জলের অভাবেও ল্যাপ্রাস নির্ভরযোগ্যভাবে চালানো সম্ভব। তবে অক্সিজেনের ঘাটতি পূর্ণ করতে অক্সিজেন সিলিন্ডার কিন্তু রেখো। স্টিভ বিস্ময়ে কাগজটি খুলে পড়তে লাগলো। পড়া শেষ হতেই ওর মুখে প্রশংসার এক প্রশান্ত হাসি ফুটে উঠল। আমি আবার সায়ন্তনীকে প্রশ্ন করলাম, আরেকটা বিষয়, যখন আমরা মাটির গভীরে এগিয়ে যাব তখন তো পেছনে একটা ফাঁকা গর্ত থেকে যাবে, সেটা কিভাবে সামাল দেবে? যদি ঠিকমতো ভরাট না হয় তবে তো ভূগর্ভ ফাঁপা হয়ে যাবে, পরে সেখানে ধস নামতে পারে। সায়ন্তনী নিশ্চিন্ত গলায় উত্তর দিল, সব পরিকল্পনা আগেই করে রাখা হয়েছে রুদ্র। সামনে লেজার ব্লেড দিয়ে যে মাটি কাটা হবে সেটি সাকশন পাইপের মাধ্যমে সঙ্গে সঙ্গে পিছনের গর্তে পাঠানো হবে, ফলে কোনো ফাঁকা স্থান তৈরি হবে না, মাটি নিজেই তার স্থান পূরণ করবে। আমি মনে মনে সায়ন্তনীর নিখুঁত পরিকল্পনার তারিফ না করে পারলাম না। চোখের সামনে যেন ভবিষ্যতের এক দৃশ্য ভেসে উঠল। আমাদের ল্যাপ্লাস জাহাজ ভূগর্ভের অন্ধকার জগতে নির্ভয়ে এগিয়ে চলেছে। ঠিক তখনই বঙ্কুবিহারী বাবু গুরুগম্ভীর গলায় প্রশ্ন করলেন, বাবু,
ধরো ধরো যদি ভূগর্ভস্থ কোনো জলাশয় বা লাভার মুখে পড়ে যায়, তখন কি হবে? হ্যাঁ, তখন কি হবে? আর আর ওই যে সামনের প্রপেলারটা যদি ক্ষয়ে যায়, তাহলে কি হবে শুনি? হ্যাঁ, সায়ন্তনী কোনো দ্বিধা না করে গলা শক্ত করে বলল, চিন্তার কিছু নেই মাস্টারমশাই। আমরা ল্যাপ্রাস তৈরি করেছি রুদ্রর আবিষ্কৃত সাইক্লেস্টর ধাতু দিয়ে। এটা এমন এক ধাতু যা নিজে নিজে মেরামত করতে পারে, বলতে পারেন সেলফ হিলিং মেটাল। অর্থাৎ ক্ষয় হলেও কয়েক মিনিটের মধ্যে নিজেকে সারিয়ে ফেলবে। আর এটা ওয়াটারপ্রুফও, সাবমেরিনের ফিচার আছে এখানে। তাই নাকি? যাক বাবা, বেঁচে গেলাম। এবার দেখি এই যন্ত্রটা কাজের সময় কেমন ফলাফল দেয়। ঠিক সেই সময় দেখি উইলসন এসে হাজির। তার হাতে একটা মিনি পোর্টেবল যন্ত্র। এই উইলসনের একটা হাত যান্ত্রিক। একটা অ্যাক্সিডেন্টে তার একটা হাত কাটা পড়ে, তখন থেকেই তার একটা হাত যান্ত্রিক। তবে এর জন্য তার মনে কোনো দুঃখ নেই, সবসময় মুখ ভরা হাসি। উইলসন বলল, রুদ্র, ল্যাপ্লাসের মেকানিক্যাল বডির সমস্ত জয়েন্ট আর মোটর সিস্টেম ঠিকভাবে বসিয়ে দেওয়া হয়েছে। এখন চাইলে তুমি পরীক্ষা করে দেখতেই পারো। আমি, সায়ন্তনী আর বঙ্কবিহারী বাবু একে অপরের দিকে তাকালাম। সবার ভেতরে একটা শিহরণ ছড়িয়ে পড়ছিল। সামনে কি অপেক্ষা করছে আমরা জানি না, কিন্তু একটা জিনিস নিশ্চিত, আমাদের ল্যাপ্রাস জাহাজ আর থামবে না, এগিয়ে চলবে অজানা ভূগর্ভের রহস্যের পানে। তাই আজ আমি সবকিছু খুঁটিনাটি দেখে নেব এবং আগামী পরশু রওনা দেব বলে ঠিক করলাম। বঙ্কুবাবুকে বললাম, মাস্টার মশাই, তাহলে পরশু সকালে রেডি থাকবেন, আমরা রওনা দেব। আচ্ছা, ঠিক আছে। 3রা জুলাই, আজ সেই বিশেষ দিন যখন আমরা প্রথমবারের মতো ল্যাপ্রাসতে উঠে মাটির গভীর জগতে প্রবেশ করব। সকালে আমাদের পুরো দল শেষবারের মতো সব প্রস্তুতি খতিয়ে দেখে নিল। তারপর আমি, সায়ন্তনী, বঙ্কুবিহারী বাবু, উইলসন আর স্টিভ 5 জনে ল্যাপ্রাসে প্রবেশ করলাম। কিছুক্ষণের মধ্যে একটা গভীর গর্জনের মতো শব্দ তুলে ল্যাপ্রাস জাহাজ জীবন্ত হয়ে উঠল। ধীরে ধীরে আমাদের জাহাজ নেমে যেতে শুরু করলো মাটির গভীরে। এক অনুপম অনুভূতি। উপরে থাকা পৃথিবীর আলো ক্ষীণ হয়ে এলো, চারপাশের মাটি আমাদের ঘিরে ধরতে শুরু করলো। আলো, শব্দ, গন্ধ সব কিছু বদলে যাচ্ছিল, যেন আমরা ধীরে ধীরে ঢুকে যাচ্ছি এক সম্পূর্ণ অন্য জগতে। ল্যাপ্রাসের বাইরের দৃশ্য ক্যামেরার মাধ্যমে ভেতরের স্ক্রিনে ভেসে উঠছিল। কালচে বাদামি মাটির স্তর, মাঝে মাঝে কিছু পাথরের টুকরো, কোনো কোনো জায়গায় পুরনো গাছের শিকড়। মাটির রং পাল্টে যাচ্ছিল গভীরতার সাথে সাথে, হালকা ধূসর থেকে ঘন কালচে বাদামি, আবার কোথাও কোথাও প্রায় কালো। কিছু কিছু অংশে মাটির মধ্যে মিহি ঝকঝকে কণা দেখা যাচ্ছিল, শুধু আলো পড়লেই তারা ঝিকমিক করত। মনে হচ্ছিল তারা যেন কোনো প্রাচীন গুপ্তধনের অংশ। কখনো আবার হালকা কম্পন অনুভূত হচ্ছিল। দূরে কোথাও ভূগর্ভস্থ জলধারা বইছে, তার মৃদু গুঞ্জন ভেসে আসছিল যন্ত্রের বিশেষ সোনিক সেন্সারে। কখনো সেই জায়গা থেকে জল নিয়ে আমরা আবার এগিয়ে চললাম। গভীরের দিকে যেতে যেতে বাইরের তাপমাত্রাও বদলাচ্ছিল, ধীরে ধীরে উষ্ণ হয়ে উঠছিল পরিবেশ। কেবিনের থার্মোমিটার দেখাচ্ছিল প্রতি 100 মিটার গভীরতায় প্রায় 2 ডিগ্রি করে সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এখন আর লিখব না, আজ ভাবছি লাইব্রেরিতে সময় কাটাবো। 5ই জুলাই, 3 দিন কেটে গেছে
ল্যাপ্রাসের এই রহস্যময় যাত্রার মধ্যে। আমার বেশিরভাগ সময় কাটছে লাইব্রেরি আর ল্যাবরেটরিতে। লাইব্রেরিতে ঢুকলেই যেন একটা অন্য জগতে চলে যাই। নরম ওয়ার্ম লাইটের আলোয় সারি সারি বই সাজানো, প্রত্যেকটি বই মাটি, ভূগর্ভ, জীবাশ্মবিদ্যা আর মাটির নিচের অদেখা প্রাণ জগতের ওপর লেখা। বাকি সবাই নানা কাজে ব্যস্ত, আর আমি এই সুযোগে এগুলো পড়ে ফেলতে চাই। মাঝে মাঝে ল্যাবরেটরিতে আমিও স্টিভ মিলে নতুন নতুন স্যাম্পল অ্যানালাইসিস করি, মাটির খনিজ পরীক্ষা করি, জীবাশ্মের সম্ভাবনা দেখি, কিন্তু এখনো সেসব কিছু পাইনি। বাইরের পৃথিবী যেন হারিয়ে গেছে আমাদের কাছ থেকে। মাঝে মাঝে রাতের বেলায় যখন ল্যাপ্রাসের ইঞ্জিনের মৃদু গুঞ্জন ছাড়া আর কোনো শব্দ থাকে না, আমি জানালার পাশে দাঁড়িয়ে থাকি, ভাবি এই অন্ধকার মাটির ভিতর কি আদৌ আর কিছু আছে? সাতই জুলাই, আজ ভোরে আমি ল্যাবরেটরিতে ছিলাম। ল্যাপ্রাস প্রায় 850 মিটার গভীরে পৌঁছেছে। এমন সময় সায়ন্তনী হঠাৎ কন্ট্রোল রুম থেকে চিৎকার করে ডাকলো। আমি দৌড়ে এলাম, দেখি মূল স্ক্রিনে একটা অদ্ভুত সিগন্যাল ভেসে উঠেছে। টুকটুকে নীল রঙের একটা তীব্র আলো চক্রাকারে ঘুরছে। ঠিক তখনই একটা ভিন্ন রকম কম্পন অনুভব করলাম আমাদের ল্যাপ্রাসের গায়ে। বঙ্কুবিহারী বাবু মনে হয় নিজের কক্ষে ছিলেন, তিনিও এসে হাজির। তিনি ভয়ে ভয়ে বললেন, কি মশাই, কি হচ্ছে মশাই? এ তো সাধারণ ভূমিকম্পের কম্পন নয়। কি হচ্ছে রুদ্র? হ্যাঁ। উইলসন তখন সিসমোগ্রাফের পাশে বসে হিসেব করছিল। ও বলল, রুদ্র, এগুলো কোনোটা প্রাকৃতিক কম্পন নয়, এগুলো প্রত্যেকটার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। মনে হচ্ছে সামনে অনেক বড় এবং বিস্তৃত একটা শিলাস্তর আছে। আমি বললাম, সায়ন্তনী, এক্সট্রা লেজার প্রপেলার অ্যাক্টিভেট করো, চলো সাবধানের সাথে এগিয়ে দেখি। আর হ্যাঁ, ল্যাপ্লাসের ফ্রন্ট ক্যামেরা আর স্ক্যানার অন করো। যখন ক্যামেরা চালু হলো, আমরা সবাই অবাক। মাটির গভীরে অন্ধকারের মধ্যে একটা জায়গায় জমাট বাঁধা ধূসর রঙের শিলাস্তর দেখা যাচ্ছিল, যার ফাঁক ফোঁকর দিয়ে উজ্জ্বল নীলাভ আলো বেরিয়ে আসছে। সায়ন্তনী চাপা গলায় বলল, এইটা কোন খনিজ? এইটা যেন কোনো রাসায়নিক ক্রিয়ার ফল। তবে ওই দেখো, এটা দেখে মনে হচ্ছে এটা যেন যেন কেউ বানিয়েছে। আমি ঠান্ডা মাথায় বললাম, সবাই প্রস্তুত থাকো, আমরা ল্যাপ্রাসের আগ্রাসী মোড না চালিয়ে খুব ধীরে ধীরে এগিয়ে যাব। স্টিভ, স্ক্যানারও করো। স্টিভ তৎক্ষণাৎ হাইপারসোনিক স্ক্যানার চালু করলো। শিলার নিচে পাওয়া গেল কিছু অদ্ভুত গঠন, ঠিক যেন বিশাল গম্বুজের মতো গড়ন। মাটি দিয়ে ঢাকা থাকলেও স্পষ্ট বোঝা যাচ্ছিল এই কাঠামো সম্পূর্ণ প্রাকৃতিক নয়। আমরা মাটি খুঁড়ে একটু একটু করে এগিয়ে চললাম। চারিদিকের চাপও বাড়ছিল। ভেতরের বাতাসের তাপমাত্রা ও আর্দ্রতাও দ্রুত পরিবর্তিত হচ্ছিল। হঠাৎই আমাদের ল্যাপ্রাস ধাক্কা খেল। আচমকা সামনে থেকে এত জোরে ধাক্কা এলো যে আমি নিজেকে সামলাতে না পেরে পড়ে যেতে বসেছিলাম। স্টিভ চেঁচিয়ে উঠল, স্যার, কিছু একটা আমাদের স্ক্যানিং বিমে প্রতিরোধ সৃষ্টি করছে। শিলার ফাটলের মধ্যে প্রবেশ করতে হবে, একদম জোর করবে না। প্রযুক্তি ব্যবহার করে স্লো সাকশন মডিউলে চালাও। কিছুক্ষণের মধ্যেই ল্যাপ্রাস অল্প একটু ফাঁক তৈরি করে এগিয়ে গেল, আর তখনই সামনে খুলে গেল এক
একটা রহস্যময় দৃশ্য। এক বিশাল গম্বুজাকৃতি কাঠামোর ভেতরে প্রবেশ করলাম আমরা। চারদিকে পাথরের দেয়াল, কিন্তু সেই দেয়ালে খোদাই করা ছিল অদ্ভুত প্রতীক, যা পুরনো কোনো মানব সভ্যতার অংশ। সেই লেখা থেকে ছড়িয়ে পড়ছিল নীলাভ আলো। মনে হচ্ছিল যেন মাটির গভীরে একটা প্রাচীন প্রাণ আজও নিঃশব্দে অপেক্ষা করছে। সায়ন্তনী বলল, ও মাই গড, হোয়াটস দ্যাট রুদ্র? আমি বললাম, রেডিয়াম। এমন সভ্যতা যারা লেখার জন্য রেডিয়াম ব্যবহার করত, যেটা অন্ধকারে জ্বলে। আমি হাঁক দিলাম আর স্ট্রিপকে বললাম, ফাস্ট 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 স্ট্রিপ, চারিদিকে স্ক্যানার চালিয়ে দাও, আর এই সাকশন টিউব দিয়ে ঘিরে এক একটা স্যাম্পল জাহাজের ভিতরে নিয়ে এসো তাড়াতাড়ি। সায়ন্তনীকে বললাম, আমাদের অবস্থান কোথায় সায়ন্তনী? ও বলল, থর মরুভূমি, রাজস্থান, সেন্ট্রাল পয়েন্ট জয়সলমের কাছে, ল্যাটিটিউড 26.9157 ডিগ্রি নর্থ, লঙ্গিটিউড 70.9083 ডিগ্রি ইস্ট। গুড, স্যাম্পল কালেক্ট করো। হতে পারে এটা হরপ্পা সভ্যতার বিলুপ্ত ইতিহাস। 9ই জুলাই। মাঝে একদিন কোনো কিছুই হয়নি, তবে আজ একটা ঘটনা ঘটেছে। আমি তখন গভীর ঘুমে, কিন্তু ধীরে ধীরে টের পেলাম শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বুকের ভেতর একটা ভারী চাপ অনুভব করলাম। চোখ মেলে দেখি কেবিনের আলো ম্লান, বাতাস ভারী। বুঝলাম অক্সিজেন লেভেল কমে যাচ্ছে। আমি আঁতকে উঠলাম, উঠে বসে পড়লাম। শরীর ভার হয়ে এসেছে। দরজার কাছে পৌঁছাতেই দেখি বঙ্কুবিহারী বাবু দাঁড়িয়ে অদ্ভুতভাবে কাঁপছেন। আমি কিছু বলতে যাচ্ছি, তার আগেই তিনি আমার সামনে ধপ করে মাটিতে লুটিয়ে পড়লেন। মাস্টার মশাই! আমি চিৎকার করে সায়ন্তনীকে ডাকলাম, সায়ন্তনী, 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 কাম ফাস্ট! সে দৌড়ে এলো, সঙ্গে সঙ্গে বুঝে নিল পরিস্থিতি। একটা অক্সিজেন সিলিন্ডার খুলে বঙ্কুবাবুর মুখের সামনে ধরে দিল। আমি আর সায়ন্তনী তাড়াতাড়ি কয়েকটা পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার হাতে নিয়ে ছুটলাম স্টিভ আর উইলসনের দিকে। স্টিভের অবস্থা সঙ্গীন, সে মেঝেতে হেলে পড়েছে, হাতের যন্ত্রপাতি ছড়িয়ে আছে। উইলসন কোনো রকমে দাঁড়িয়ে থেকে তার যান্ত্রিক হাত দিয়ে সাকশন রিঅ্যাক্টরে কাজ চালিয়ে যাচ্ছিল। আমাদের দেখে উইলসন কাঁপা কণ্ঠে বলল, রুদ্র, আমরা এখন মরুভূমির নিচে ঢুকে পড়েছি। এখানে 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 মাটিতে খনিজ থাকলেও জল নেই। ফলে 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 আমরা আমাদের সেকশন রিঅ্যাক্টর তৈরি করতে পারবো না। আমার গলা শুকিয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, গভীরতা কত? কত গভীরতা? উইলসন ক্ষীণ গলায় বলল, 922 মিটার নিচে। যদি আমরা এখন উপরের দিকে যেতে চাই, কমপক্ষে 50 মিনিট সময় লাগবে। আমি অক্সিমিটার দেখলাম, বললাম, এখানে আমাদের হাতে সর্বোচ্চ 30 মিনিটের অক্সিজেন আছে। মানে শেষের 20 মিনিট আমরা নিঃশ্বাস ছাড়া থাকতে বাধ্য হব। এটাই অবাস্তব। কেবিনের মধ্যে একটা চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই একে অপরের মুখের দিকে তাকিয়েছিল। তখনই আমার মাথায় একটা কথা মনে পড়ল। আমি দ্রুত সিদ্ধান্ত নিলাম। সায়ন্তনীকে বললাম, সায়ন্তনী, আমাদের জাহাজকে নর্থে মুভ করা। হয়তো একটু এগোলেই মাটির গঠন পাল্টাবে, জল পাবো আমরা। ওকে, আমি দেখছি। সায়ন্তনী দৌড় দিল ক্যাপ্টেন কেবিনেটের দিকে। আমি উইলসনকে বললাম, দ্রুত এক্সপেরিমেন্ট রুম থেকে একটা প্রজেক্ট ভিএক্স এর ফ্ল্যাশটা আনো তাড়াতাড়ি। উইলসন দৌড়ে গেল। কিছুক্ষণের মধ্যে একটা মেটালিক ক্যানিস্টার হাতে ফিরে এলো। ভেতরে হালকা সবুজাভ আভা ছড়াচ্ছে। আমি সেটাকে অক্সিজেন জেনারেটর চেম্বারে ঢুকিয়ে দিলাম। এটাই আমার শেষ তুরুপের তাস। প্রথম 5 মিনিট কোনো পরিবর্তন হলো না। আমরা সবাই হতাশ চোখে পরস্পরের দিকে তাকিয়েছিলাম। তারপর হঠাৎ অক্সিজেন সেন্সারে হালকা একটা ওঠানামা দেখা গেল। ধীরে ধীরে
পরিবেশে অক্সিজেনের মাত্রা বাড়তে লাগলো। স্টিভ উঠে বসলো, মুখে হাসি ফুটলো। সেই সময় সায়ন্তনী এসে জিজ্ঞাসা করলো, ওকে, আয়ো ওকে রুদ্র, তুমি ঠিক আছো? আমরা এখনো জলের সন্ধান পাইনি, কিন্তু অক্সিমিটারে দেখলাম ল্যাপ্রাসের ভেতর অক্সিজেনের পরিমাণ বাড়ছে। এটা কিভাবে পসিবল? আমি বললাম, আমি আগেই ভেবেছিলাম আমরা যদি এমন কোনো জায়গায় যাই যেখানে মাটির নিচে জল থাকবে না, তাহলে সেখানে আমাদের সাধারণ হাইড্রোলাইসিস কাজ করবে না। অর্থাৎ মিলেটোনার্জি মেকানিজমের জন্য জাহাজ চললেও অক্সিজেন তৈরি করতে পারবে না। তাই আমি বিশেষ এক ধরনের শৈবাল ও প্যারাসাইটের মিশ্রণে এই অর্গানিজম তৈরি করেছি। এর নাম দিয়েছি ভিটাওক্স। ভিটাওক্স একটা জৈব যন্ত্র যা সরাসরি মাটির খনিজ থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন উৎপন্ন করতে পারে। এটা জল ছাড়াই খনিজ দিয়ে অক্সিজেন তৈরি করে। You are God. I survived this journey because of you. আমি ভয় পাই না, কারণ আমি জানি মৃত্যু আমার ল্যাবের একটা প্রজেক্ট মাত্র। 12 জুলাই, রাত তখন গভীর। হঠাৎ দেখি আমাদের যন্ত্র কাঁপছে। মনে হচ্ছে কোনো প্রাচীন প্রাণী আমাদের ল্যাপ্রাসকে নিয়ে খেলা করছে। আমি কন্ট্রোল রুমে গিয়ে দেখি সবাই ইতিমধ্যে চলে এসেছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? সায়ন্তনী বলল, আমাদের ল্যাপ্রাস জাহাজ আজ রাত 12:30টায় একটা বিশাল পাথরের খণ্ডে ধাক্কা মারে। প্রথম দিকে পাথরটা নরম মনে হলেও যত গভীরে যাওয়া যায় পাথর শক্ত হয়ে ওঠে। এক্সট্রা প্রপেলার অ্যাক্টিভেট করো। আগেরবার যেমন পাথর কেটে বেরিয়ে গেছিলাম সেরকম বেরিয়ে যাব। অনেক আগেই করেছি, 2 ঘন্টা পাথর কেটে এগিয়ে এসেছি। তারপর এখন সামনের পাথর কাটতে চাইছে না, আর ব্যাক করার কোনো রাস্তা নেই। জানোই তো, আমাদের যন্ত্র পিছনের রাস্তা ব্লক করে দেয়। উইলসন চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলো, আমরা কোথায় সায়ন্তনী? জয়সলমেরে, ইন্দো-পাক বর্ডারের নিচে আছি। কেন? আমরা কি এখানে জলের খোঁজে এসেছি? আমাদের তো পূর্বের দিকে যেতে হতো। সায়ন্তনী কনসোলের স্ক্রিনে কিছু হিসেব দেখিয়ে বলল, রুদ্র, আজ সকালে জয়সলমের ইন্দো-পাক সীমান্তের মাটির নিচে যে ছোট্ট হিমালয়ান ওয়াটারফ্লো দেখেছিলাম সেটা ধার ধরেই এগোচ্ছি। তখনই সন্দেহ হয়েছিল, চারপাশ মরুভূমি, অথচ মাটির নিচে এত ঠান্ডা জল, তাও আবার হিমালয়ান ফ্লো ডিটেক্ট করছে ফ্লো মিটার। সন্দেহ দূর করতে স্যাটেলাইটের সংকেত পাঠিয়েছিলাম। এই দেখো, এই পেলিও স্কেলিটন আর পেলিও চ্যানেলের স্পষ্ট ছাপ এসেছে। একটা বিশাল পুরনো নদীর পথ যেটা শুকিয়ে গেছে। স্যাটেলাইট ম্যাপে দেখতে পেলাম একটা বিশাল পথ 4 থেকে 10 কিলোমিটার চওড়া, উত্তর হিমালয় থেকে নেমে এসেছে, আর হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট পেরিয়ে কচ্ছের মরুভূমির দিকে এগিয়ে চলে গেছে। বঙ্কুবাবু এ সময় বললেন, কই কই কই, দেখি দেখি। বলে রাখি, পেলিও চ্যানেল হলো যখন কোনো নদী শুকিয়ে যায় তার পিছনে মাটিতে যে ছাপ ছেড়ে যায় সেটাকে পেলিও চ্যানেল বলে। এদিকে তখনও আমাদের জাহাজ সেই পাথর কাটছে। হঠাৎ একটা প্রচন্ড ঝাঁকুনির পরে মনে হলো আমরা যেন আকাশ থেকে পড়লাম। এক মুহূর্ত অন্ধকার। স্টিভ সামনের ফ্ল্যাশ লাইট চালতেই দেখি সবকিছু মিষ্টি নীল ও সবুজ আলোয় ভেসে যাচ্ছে। আমাদের ভূগর্ভ যানটা এখন একটা বিশাল, প্রাচীন, সুগভীর জলের স্রোতের মধ্যে ভাসছে। ভাসছে বললে ভুল হবে, ডুবছে। সামনে, পেছনে, ডান দিকে, বাঁ দিকে যেদিকেই তাকাই শুধু জল আর জল। কিন্তু সেটা কোনো সাধারণ জল নয়, স্ফটিকের মতো স্বচ্ছ, ঝিলমিল করছে। মনে হচ্ছে যেন
হাজার বছর ধরে অন্তত এক গোপন নদী বয়ে চলেছে পৃথিবীর বুকের গভীরে। বিশাল প্রবাহ তৈরি করে জল চলেছে তার নিজস্ব গতিতে। মনে হচ্ছে মাটির ভিতরে এক গোলাকার পাইপের মতো সুড়ঙ্গের ভেতর দিয়ে জল বয়ে চলেছে। সারফেসের জল অস্বাভাবিকভাবে ঠান্ডা। ল্যাপ্রাসের আউটার বডির তাপমাত্রা মাত্র 5 ডিগ্রি সেলসিয়াস। কন্ট্রোল রুমে থাকা সবাই যেন মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে। সায়ন্তনী আসতে বলল, রুদ্র, এই যে মনে হচ্ছে ভূগর্ভের গোপন নদী, পেলিও চ্যানেলের অনেক নিচে এখনো জীবিত আছে। বঙ্কুবিহারী বাবু কি মনে করে ছুটে চলে গেলেন কোথাও। স্টিভকে বললাম, শোনো স্টিভ, আমাদের জানের মুভিং ডিরেকশন জলের স্রোতের অভিমুখী করে দাও, আর সাবমেরিনের ফিচার অন করে দাও, কারণ আমরা আর মাটিতে নেই। জাহাজের এয়ার চেম্বার ফুল করো, পিছনের প্রপেলার অ্যাক্টিভেট করো। ওকে স্যার। আচ্ছা সায়ন্তনী, আমাদের ল্যাটিটিউড ও লঙ্গিটিউড কত? আমাদের অবস্থান কোথায়? সরি রুদ্র, আমাদের কম্পাস, স্যাটেলাইট কানেকশন সব ফেলড। এখানের ম্যাগনেটিক ওয়েভ অনেক বেশি, কোনো যন্ত্র ঠিকঠাক কাজ করছে না। কি করব খুঁজে পাচ্ছি না। ভয় পেও না, কিছুই হবে না। আমাদের জাহাজ ঠিক আছে, এই জলের ফ্লো আছে, অর্থাৎ এই জল কোনো একদিকে বয়ে যাচ্ছে। জাস্ট গো উইথ ফ্লো। ভূগর্ভের সেই পুরনো জলাধারের ভেতর আমাদের ল্যাপ্রাস জাহাজ এগিয়ে চলল। আমি সামনের দিকে তাকিয়ে দেখছিলাম সেই নীল স্বচ্ছ জলধারা। হঠাৎ দেখি বঙ্কুবাবু লাইব্রেরির দিক থেকে আসছেন, হাতে একটা পুরনো মোটা বই। তার চোখে ছিল এক অদ্ভুত উত্তেজনা। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, সায়ন্তনী, রুদ্র, তোমরা কি বুঝতে পারছো আমরা ঠিক কি পেয়েছি? এটা শুধু জল নয়, এটা একটা হারিয়ে যাওয়া ইতিহাস, একটা হারিয়ে যাওয়া সভ্যতার সাক্ষী। আমি সবিস্ময়ে জিজ্ঞাসা করলাম, কি বলছেন আপনি মাস্টার মশাই? অঙ্কুবাবু বইয়ের পাতাগুলো দ্রুত উল্টে আমাদের সামনে ধরে বললেন, হ্যাঁ, এটাই সেই আদি সরস্বতী নদী, বুঝলে? সরস্বতী নদী, যে নদী সম্পর্কে আমরা শুধু পৌরাণিক কাহিনীতে শুনেছি। বঙ্কুবাবু যেন সেই মুহূর্তে ইতিহাসের কুয়াশা সরিয়ে নিয়ে আসছিলেন সামনে। তিনি বলতে শুরু করলেন, ঋগ্বেদে এই সরস্বতী নদীর প্রথম উল্লেখ পাওয়া যায়। সেখানে এই নদীর অনেক নাম। কখনো অন্নবতী, যা অন্ন দান করেন, কখনো নদীতমা, অর্থাৎ নদীদের মধ্যে শ্রেষ্ঠ, এমনকি উদাকাবতীও বলা হয়, অর্থাৎ বিশাল জলধারা যার। মনে করা হতো গঙ্গা যমুনার থেকেও এই নদী জল অনেক বেশি পবিত্র ছিল। এটাই সেই নদী যার তীরে মহাভারতের যুদ্ধ হয়েছিল। বলা হয় মহর্ষি বেদব্যাস ও শ্রী গণেশ এই নদীর তীরে বসেই মহাভারত রচনা করেছিলেন। আমি চাপা উত্তেজনায় বললাম, আপনি জানেন আপনি এখন কি বলছেন? যদি এটা প্রমাণিত হয়, তাহলে এটা কোনো সাধারণ জীবাশ্ম বা প্রাকৃতিক গুহার চেয়ে অনেক বড় আবিষ্কার। এটা তো এক সভ্যতার হারিয়ে যাওয়া জীবন রেখা। অঙ্কুবাবু মৃদু হেসে তার হাতে ধরা পুরনো বইটা আমাদের সামনে মেলে ধরলেন। পাতায় আঁকা ছিল প্রাচীন ভারতের মানচিত্র, যেখানে সরস্বতী নদীকে দেখা যাচ্ছিল যমুনার পূর্বে এবং সুতলেজের পশ্চিমে প্রবাহিত হতে। তিনি বললেন, দেখো, এই নদীর ধারা ইন্দাস, চেনাব, ঝিলম, বিয়াস, সুলতেজ এইসব বড় বড় নদীকে একত্র করেছিল। বলা হয় সরস্বতী নদী ছিল তাদের মাতৃ নদী।
ঋগ্বেদে ৭২ বার এই নদীর নাম এসেছে। তন্দ ব্রাহ্মণ ও জৈমিনিয়া ব্রাহ্মণ গ্রন্থে উল্লেখ আছে এই নদী মরুভূমির এক নির্দিষ্ট জায়গায় গিয়ে অদৃশ্য হয়ে যায়। বলা হতো তখন থেকেই এই নদী মাটির নিচে গুপ্তভাবে প্রবাহিত হচ্ছে। আর আজ হাজার হাজার বছর পরে আমরা সেই নদীর নিদর্শন খুঁজে পেয়েছি। তোমরা বুঝতে পারছো, আমরা সেই নদীর নিদর্শন খুঁজে পেয়েছি। কথাগুলো শুনে আমার শরীরের লোম খাড়া হয়ে উঠল। এ যেন কেবল একটা বৈজ্ঞানিক অভিযান নয়, এ ছিল মানব ইতিহাসের হারিয়ে যাওয়া কর্চা আবিষ্কারের এক অবিস্মরণীয় মুহূর্ত। সায়ন্তনী ততক্ষণে সাবমেরিনের সমস্ত সেন্সর চালু করে দিয়েছে। উইলসন সেই জলের স্যাম্পল কালেক্ট করে নিয়েছে। স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছিল পাইপের ভেতর দিয়ে জল বয়ে চলেছে, আর তার চারপাশে জীবাশ্মের ছাপ, প্রাচীন পাথরের স্তর, আর মাঝে মাঝে অদ্ভুত কিছু খোদাই, যা হয়তো কোনো সভ্যতার ছাপ রেখে গেছে। আমরা সবাই নীরব হয়ে দাঁড়িয়েছিলাম। বোধহয় এই প্রথমবার প্রযুক্তি আর পুরাণ হাত ধরাধরি করে এক অমর সত্যের সামনে আমাদের দাঁড় করিয়েছিল। 22শে জুলাই। গত 5 দিন ধরে যেন সবকিছু থেমে গেছে। সাবমেরিন ভূগর্ভস্থ এই বিশাল জলের সুড়ঙ্গে মৃদু স্রোতের অনুকূলে এগিয়ে চলেছে, অথচ চারপাশ নিস্তব্ধ। না কোনো নতুন আবিষ্কার, না কোনো বিপদ, না কোনো চাঞ্চল্য, শুধু অনন্ত জলের স্রোত যেন আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। সকালবেলা আমরা আমাদের নিজেদের হাতে তৈরি করা রিস্টোর সিসেল আর কিছু প্রোটিন সমৃদ্ধ শৈবাল খেয়ে ব্রেকফাস্ট সম্পূর্ণ করলাম। সার্চলাইট অন করে দেখি চারিদিকে স্বচ্ছ জল, যেন কাঁচের পাতলা স্তর। এমন স্বচ্ছতা আমি এর আগে কোথাও দেখিনি। না কোনো জলজ উদ্ভিদ, না কোনো মাছ, না কোনো প্রাণী। ব্যাপারটা বেশ অদ্ভুত, যেন বিশুদ্ধ ক্রিস্টাল ক্লিয়ার প্রাকৃতিক ডিস্টিলড ওয়াটার একটি টেস্ট টিউবে রাখা। এটা একই সাথে সুন্দর আবার অস্বস্তির, যেন কোনো এক অপরিচিত জগতের চূড়ান্ত নিস্তব্ধতায় ঢুকে পড়েছি আমরা সবাই চুপচাপ স্রোতের অনুকূলে এগিয়ে যাচ্ছিলাম। পরের দিন সকালে হঠাৎ স্টিভ উত্তেজিত গলায় আমাকে ডাকলো। বঙ্কুবাবুর ঘরটা আমার ঘরের পাশেই, তাই আমরা দুজনে ছুটে গিয়ে দেখি সে কাঁচের জানালার দিকে আঙুল তুলছে। আমি জানালার দিকে তাকিয়ে মুহূর্তের জন্য হতবাক হয়ে গেলাম। আমাদের ঠিক সামনের দিকে স্রোতের সাথে সাঁতার কাটছে এক বিশাল আকৃতির প্রাণী, দৈর্ঘ্যে অন্তত 30 ফুট। এমন প্রাণী আমি বা পৃথিবীর অন্য কোনো বিজ্ঞানী আগে দেখেছে বলে মনে হয় না। তার সামনের অংশটি ছিল আশ্চর্যভাবে ঘোড়ার মতো, দৃঢ় কপাল, প্রশস্ত নাক, উজ্জ্বল কিন্তু গভীর চোখ। কিন্তু তার শরীরের বাকি অংশ ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রাণীটির পেট থেকে হঠাৎ শুরু হয়ে গেছে সাপের মতো দীর্ঘ সর্পিল শরীরের মাঝ বরাবর দুই পাশে প্রসারিত একজোড়া পেক্টোরাল ফিন, যা সাঁতারে ভারসাম্য রক্ষা করছিল। এছাড়া একটা পেলভিক ফিনও রয়েছে। পিঠের উপর দিয়ে চলেছে চকচকে মাছের আঁশের এক মসৃণ কোটিং, যেন ধাতব রূপালী আবরণে মোড়া। পুচ্ছে বিশাল এক পাখনা, যা ধীরে ধীরে দুলে তাকে স্থির গতিতে এগিয়ে নিয়ে চলছিল। সামনের দুটি পা ঘোড়ার মতো, কিন্তু অগ্রভাগে খুরের বদলে পাখনার মতো গঠন ছিল, যা দিয়ে মাঝে মাঝে জল ঠেলে এগিয়ে যাচ্ছিল প্রাণীটি। এ ছিল ঘোড়া, সাপ, মাছ আর কোনো প্রাচীন দৈত্যের আশ্চর্য সংমিশ্রণ। আমরা সবাই শব্দহীন বিস্ময়ে তাকিয়েছিলাম সেই দৃশ্যের দিকে। ঠিক তখনই মাস্টার মশাই বললেন, এইটাই সেই প্রাণী রুদ্র, যাদের এক সময় হরপ্পা ও মহেঞ্জোদারোর আদিবাসীরা পুজো করত।
যেটা যেটা তুমি আমাকে সেদিন বইটাতে দেখিয়েছিলে। স্টিভ সবিস্ময়ে বলল, মানে এর অস্তিত্ব কি তাহলে এখনো আছে? হ্যাঁ হ্যাঁ, এখনো আছে। দেখতে পাচ্ছ না চোখের সামনে? মনে হচ্ছে সরস্বতীর গোপন এই ভূগর্ভস্থ ধারা এমন এক নিরাপদ পরিবেশ তৈরি করেছে যেখানে যেখানে লক্ষ লক্ষ বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া এই প্রাণীরাও টিকে গেছে। আমরা সবাই জানালার পাশে ভিড় করে তাকিয়ে রইলাম। প্রাণীটি অত্যন্ত শান্তভাবে সাঁতার কাটছিল, যেন সে আমাদের উপস্থিতি বুঝতে পেরেও গুরুত্ব দিচ্ছে না। তার সারা শরীরে অসম্ভব সৌন্দর্য আর অনাহুত আতঙ্কের এক অপূর্ব মিশ্রণ। আমি মনে মনে ভাবলাম, এই মুহূর্তে আমরা ঠিক যেন অতীত আর বর্তমানের মাঝখানে ভাসছি। সময়ের স্রোত আমাদের এমন এক জায়গায় নিয়ে এসেছে যেখানে বিলুপ্তির গল্পগুলো এখনো বেঁচে আছে, শ্বাস নিচ্ছে আমাদের চোখের সামনে। সায়ন্তনী ধীরে ধীরে সাবমেরিনের গতি কমিয়ে দিল, যাতে আমাদের ল্যাপ্রাস জাহাজটি প্রাণীটিকে ভয় না দেখায়। স্টিভ দ্রুত ক্যামেরা অন করে রেকর্ডিং শুরু করলো। আমরা সবাই নিঃশব্দে সাক্ষী রইলাম ইতিহাসের এক অনন্য মুহূর্তের। দেখলাম বঙ্কুবাবু বললেন, স্পিসিস ডেজিগনেশন ইকুইসাইরাস সার্পেন্টিনাস। এই ল্যাটিন নামের অর্থ ঘোড়ার মতো সাপ আকৃতির সরীসৃপ। সাবমেরিনটা নীরব স্রোতের মধ্যে ভেসে চলছিল। আমরা সবাই মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিলাম সেই বিশাল রহস্যময় প্রাণীটার দিকে, যা আমাদের সামনে রাজকীয় ভঙ্গিতে সাঁতার কাটছিল। কিন্তু হঠাৎ মুহূর্তের মধ্যেই সব বদলে গেল। প্রাণীটি থমকে দাঁড়ালো, তার মাথা একটু বাঁকিয়ে আমাদের দিকে চেয়ে রইল। তার চকচকে কালো চোখে যেন একটা বন্য চেতনা স্পার্ক। তার শরীরের পেশিগুলি টান টান হয়ে উঠল। আমাদের সার্চলাইটের আলো যেন ওকে উত্তক্ত করছিল। হঠাৎ এক অপ্রত্যাশিত গর্জনের সাথে সেই বিশাল দেহী জলদানব আমাদের দিকে ছুটে এলো। সাবমেরিনটাকে প্রথম ধাক্কায় এমন ভাবে আঘাত করলো যে আমরা সবাই প্রায় মেঝেতে পড়ে গেলাম। কন্ট্রোল প্যানেল ঝাঁকিয়ে উঠল, ইন্ডিকেটর বাতিগুলো টিমটিম করতে শুরু করলো। এক মুহূর্তে চারপাশের শান্তি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সাবধান, সবাই নিজেদের জায়গায় আটকে রাখো। সায়ন্তনী দ্রুত নিয়ন্ত্রণ হাতে নিল, সাবমেরিনকে স্থিত রাখতে চেষ্টা করছিল, কিন্তু প্রাণীটা থামেনি। সে দ্বিতীয়বার আরো জোরে ধাক্কা দিল। সাবমেরিনটা হঠাৎ কাত হয়ে পড়লো ডান দিকে। জলের মধ্যে আমাদের যান ভারসাম্য হারিয়ে স্রোতের সাথে ঘুরতে লাগলো। স্টিভ চিৎকার করে বলল, আমাদের কিছু একটা করতে হবে, না হলে এই জায়গাতেই শেষ। আমি বললাম, নোংর ফেলো। কি এই স্রোতের মধ্যে? হ্যাঁ, ওর গায়ে আটকে ফেলো, অন্তত আমরা ওর গতিকে কাজে লাগিয়ে এগোতে পারবো। এক মুহূর্তের বিলম্ব না করে নিক্ষেপ করলো। আমাদের সাবমেরিনের সাথে সংযুক্ত ছিল, কিন্তু তখনই ঘটল দুর্ঘটনা। গ্রাপলিং হুক আমাদের জাহাজ থেকে আলাদা হচ্ছিল না। হয়তো ওই প্রাণীটার আঘাতের ফলে ওই জায়গাটা আটকে গেছে। এমন সময় কিছু না ভেবে উইলসন দৌড় দিল। কোথায় গেল, কি করতে গেল কেউ জানি না। তার ঠিক কিছুক্ষণ পর আমাদের জাহাজ ল্যাপ্রাস থেকে বজ্র গতিতে সেই হুক ছুটে গিয়ে প্রাণীটার সর্পিল দেহের মাঝে শক্তভাবে আটকে গেল। সাথে সমস্ত জাহাজে তখন এক গভীর উৎকণ্ঠা। সায়ন্তনী গ্রাপলিং হুক ফেলার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই পারছিল না। স্রোতের বেগ, জলের চাপ আর রহস্যময় জলের নিচে এক অচেনা শক্তি, সব মিলিয়ে আমাদের যন্ত্রপাতি যেন অকার্যকর হয়ে পড়ছিল। সায়ন্তনী কম্পিউটারের দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে বলল, নোংর অ্যাক্টিভ হচ্ছে না রুদ্র। আমরা যদি এখনই থামতে না পারি তাহলে সাবমেরিন আর ধরে রাখা যাবে না। এদিকে ওই প্রাণীর হামলাতে ল্যাপ্রাসের এক্সোস্কেলিটন বিকল হয়ে পড়ছে। হঠাৎ এক মুহূর্তে একটা তীক্ষ্ণ ধাতব শব্দ। মনে হলো নোংর ছুটে গিয়ে কোথাও আটকেছে।
সবাই উঠে দাঁড়ালো। স্ক্রিনে চোখ রাখতেই সবাই আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। আমাদের নোংর ওই প্রাণীটার গায়ে আটকে গেছে রুদ্র, আমাদের নোংর আটকে গেছে। সবাই আনন্দে একে অপরের হাত ধরে জানাচ্ছি যে আমরা সফল। ঠিক সেই সময় আমাদের ল্যাপ্রাস জাহাজের তলদেশ থেকে ভেসে উঠছে একটা দেহ, নিষ্পন্দ, নিথর। উইলসন। প্রথমে মনে হলো চোখের ভুল, ভালো করে দেখলাম, সাথে সাথে সায়ন্তনী এসে দাঁড়ালো। তারপর তার হৃদয়ের গভীর থেকে উঠে এলো এক চিৎকার। উইলসন! আমি উঠে দাঁড়িয়ে গেলাম, আমার কণ্ঠ ভেঙে যাচ্ছে। আমরা স্ক্রিনে তাকিয়ে দেখি তার দেহটা জলের মধ্যে ধীরে ধীরে ঘুরছে, অন্ধকারের জলের তলে তলিয়ে যাচ্ছে। তার হেলমেটটা ভাঙা, সুটের শিল ভাঙা, মনে হয় জল ঢুকে গেছে শরীরে। স্টিভ এগিয়ে এসে দরজার দিকে দৌড়াতে চাইল। আমি ওর কাঁধে হাত রেখে থামালাম, জানালাম অনেকটা দেরি হয়ে গেছে। এটাও বললাম, দরজা খুললেই আমাদেরও মৃত্যু হবে স্টিভ। সায়ন্তনী, আমাদের স্যুটে জল প্রতিরোধ নেই। সি অ্যাডাপটিভ স্যুট কোথায় সায়ন্তনী? সায়ন্তনী নিঃশব্দে দেয়ালে হেলে পড়ল, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। সে বলল, বিছান মাটির গভীরের জন্য তৈরি করা হয়েছিল, তাই জলের মধ্যে থাকা কোনো স্যুট আনা হয়নি। রেসপিরেশন পিল, সি অ্যাডাপটিভ স্যুট কিচ্ছু আনা হয়নি। আমরা কি ভেবেছিলাম আমরা এমন এক রহস্যময় জলজগতের মুখোমুখি হব? আমি ধপ করে বসে পড়লাম। বঙ্কুবাবু কাঁপা হাতে তার চশমাটা খুললেন। চোখের জল মুছতে গিয়ে চশমাটা হাত থেকে পড়ে গেল। এই ছেলেটা খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। আমাকে কাকু বলে ডাকছিল এই কদিন। আমাকে কাকু বলে ডাকছিল। আমার কণ্ঠে কোনো শব্দ নেই। আমার শুধু মনে পড়ছিল উইলসনের সেই হাসি মাখা মুখটা, যখন সে বলেছিল, If something happened, Rudra, you take the lead. You stay calm always. কিন্তু আমি শান্ত ছিলাম না। আমার চোখ ঝাপসা হয়ে আসছে। বুকের ভিতর এমন একটা ব্যথা যেন কেউ চেপে ধরেছে। একজন বিজ্ঞানের মৃত্যু নয়, আমি আমার ভাইকে হারালাম। মৃত্যুর সময় তার চোখ খোলা ছিল, আর সেই চোখে ছিল না কোনো ভয়, ছিল শুধু এক নির্ভরতার ছায়া। যেন সে জানত তার মৃত্যু বৃথা যাবে না। আমরা সবাই তখন স্থির, কেউ কথা বলছে না, শুধু সাবমেরিনের যন্ত্রপাতি নিজের মতো শব্দ করছে। আমরা শুধু দাঁড়িয়ে রইলাম চুপচাপ সেই স্ক্রিনের সামনে। জলধারার গভীরে মৃত্যুর নিঃশব্দ কোল থেকে ভেসে আসছে আমাদের এক অভিযাত্রী। এই সময় প্রাণীটা একটা প্রচন্ড আর্তনাদ করে উঠল, আর আমাদের
সাবমেরিন তখন যেন তার সাথে বাঁধা একটা খেলনার মতো জলতলে ছুটে চলল। সেই মুহূর্তের চাপে মনে হচ্ছিল আমাদের হাড় গোড় সব ভেঙে যাবে। পুরো যন্ত্র কেঁপে উঠছিল, কন্ট্রোল রুমের মনিটরগুলো কাঁপছিল, ইমার্জেন্সি লাইট অন হয়ে গেছে, বাইরে অবিরত চমকাচ্ছিল জলের ঢেউ আর অদ্ভুত বুদবুদ। দৃশ্যটা ছিল একেবারে ভয়ঙ্কর ও আশ্চর্যকর। প্রাণীটা অসম্ভব গতিতে সাঁতার কাটতে শুরু করলো। তার বিশাল পুচ্ছ পাখনা জলের মধ্যে আছড়ে পড়ছিল, সৃষ্ট হচ্ছিল দানবীয় স্রোত। আমরা যেন প্রবল ঝড়ের মধ্যে ভাসমান একটা কাগজের নৌকা। এভাবে জলের মধ্যে কাটে একটা দিন। একদিন জলের গভীরে হঠাৎ দেখি এক অদ্ভুত দৃশ্য। সমুদ্রের তলদেশে যেন একটা বিশাল ঘূর্ণি তৈরি হয়েছে, চারপাশের জল পাক খেতে শুরু করেছে, আর আমাদের সেই আশ্চর্য প্রাণীটা ধীরে ধীরে আমাদের টেনে নিয়ে চলেছে ঠিক সেই ঘূর্ণির কেন্দ্রের দিকে। সাবধান! সেই দৈত্যাকার জলজ প্রাণীটা নিজেকে সপাটে ছুঁড়ে দিল সেই ঘূর্ণি পাকের মধ্যে, আর আমাদের সাবমেরিনও সাথে সাথে ঢুকে গেল সেই প্রবল ঘূর্ণিতে। উন্মত্ত গতিতে গোল গোল ঘুরতে লাগলো। পুরো জাহাজটা যেন বিশাল এক লাট্টুর মতো চক্কর দিচ্ছিল জলের মধ্যে। সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছিল, পাল্টে যাচ্ছিল দিক, ভেসে যাচ্ছিল বাস্তবতার স্বপ্নের সীমারেখা। একটা বিশাল ধাক্কা, তারপর অন্ধকার, নিস্তব্ধতা। কিছু সময় পরে, জানি না কতক্ষণ, চোখ খুলতেই দেখি আমরা জলতলের ওপরে উঠে এসেছি। সূর্য আলো ছড়াচ্ছে নীল সমুদ্রের গায়ে, গুনগুন হাওয়া বইছে। আমি কন্ট্রোল প্যানেল দেখে থমকে গেলাম। আমরা গুজরাটের পোর্ট বন্দরের প্রায় 1000 কিলোমিটার দূরে সমুদ্রের মধ্যে ভেসে উঠেছি। সাবমেরিনের ভেতরে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়ে পড়েছে যন্ত্রপাতি। সায়ন্তনী মেঝেতে পড়ে, স্টিভ দেয়ালের পাশে হেলান দিয়ে তবে অবচেতন। সায়ন্তনী চোখে হাত দিয়ে উঠে বসার চেষ্টা করছে। স্টিভ মাথা নাড়ছে, যেন কিছু বুঝে ওঠার চেষ্টা করছে। বঙ্কুবাবু গম্ভীর চোখে ছাদের দিকে তাকিয়ে আছেন। একটু একটু করে সবাই জ্ঞান ফিরে পাচ্ছিল। প্রথমে আমাদের সব কিছুকে স্বপ্ন মনে হচ্ছিল, কিন্তু উইলসনের অনুপস্থিতি জানিয়ে দিচ্ছিল আমাদের অভিজ্ঞতা কোনো কল্পনা ছিল না। তবে তার বলিদান মিথ্যে গেল না, পেলাম না। আমরা সেই স্থানের অবস্থান যেখানে সরস্বতী নদী বাহিত হচ্ছে। হঠাৎ স্টিভ সাবমেরিনের ডেকের দিকে ছুটে গেল। দেখলাম নোঙরের সাথে কিছু একটা করছে। কিছুক্ষণ পর দেখি একটা বিশাল সামুদ্রিক মাছের আঁশ, বিকট বড়, সোনালী রঙের, সূর্যের আলোয় চকচক করছে। হঠাৎ বঙ্কুবাবু জাহাজের গবেষণা ইউনিটে রাখা কয়েক ফোঁটা পবিত্র সরস্বতী জলের নমুনা নিয়ে এলেন। আজও সেই টেস্ট টিউবে স্বচ্ছ কাঁচের মতো দীপ্তিময়। আমার চোখের কোণায় জল এলো। আমরা সত্যিই পারলাম। উইলসনের বলিদান মিথ্যে যায়নি। সত্যিই এবার আমরা প্রমাণ করতে পারবো যে সেই সরস্বতী নদীর জলের ছোঁয়া আমরা পেয়েছি। অঙ্কুবাবু ধীর গলায় বললেন, মা সরস্বতী আমাদের এক মুহূর্তের জন্য তার গোপন রাজ্যের দরজা খুলে দিয়েছিলেন, আর তারপর আবার হারিয়ে গেলেন। আমি মৃদু মাথা নাড়ালাম। মনে করলাম সত্যি তো। তাই আমরা সেই নদীর অবস্থান জানার সুযোগ পাইনি। আমাদের সমস্ত জিপিএস, স্যাটেলাইট ট্র্যাকার, সেন্সার সব কাজ করা বন্ধ হয়ে গেছিল সেই সময়। সেই গুপ্ত নদী যেন নিজের রহস্য আঁকড়ে ধরে আবার হারিয়ে গেছে প্রাচীন মরুভূমির ভিতর। আমরা সবাই নীরবে সমুদ্রের বুকে তাকিয়ে রইলাম। হৃদয়ের গভীরে অনুভব করলাম এক অপূর্ব সম্মান। আর সরস্বতী স্বয়ং
আমাদের এক ঝলক তাঁর অস্তিত্ব দেখিয়েছিলেন, তাঁর পবিত্র স্রোতের ছোঁয়া দিয়েছিলেন, তারপর নিজের ইচ্ছায় অন্তর্ধান হয়েছিলেন। আমরা শুধু কিছু নমুনা, কিছু স্মৃতি আর অপরিসীম বিস্ময় নিয়ে ফিরে আসলাম। ঠিক তখনই আমাদের সাবমেরিনের স্ক্রিনের মধ্যে শব্দ হতে থাকলো উইলসনের সেই যান্ত্রিক হাতের ট্র্যাকার। এভাবেই শেষ হলো আজকের গল্প প্রফেসর রুদ্র চতুর্থ অভিযান। বিজ্ঞান আর রোমাঞ্চের এই যাত্রায় আমরা দেখলাম অসম্ভবকে সম্ভব করার এক অনন্য দক্ষতা, আর জানলাম কত অজানা বিষয় লুকিয়ে আছে আমাদের আশেপাশে। গল্পের নাট্যরূপ দিয়েছেন কৌস্তব সাহা, কথক ও প্রফেসর রুদ্রর ভূমিকায় অতনু ভট্টাচার্য, স্টিভের চরিত্রে কৌশিক, সায়ন্তনীর চরিত্রে আমি পম্পা, বঙ্কুবাবুর চরিত্রে সৈকত, উইলসনের চরিত্রে রুদ্র, সাউন্ড এডিটিং সায়ক চট্টোপাধ্যায়। কিন্তু এটা কি শেষ? একদমই না, কারণ প্রফেসর রুদ্রর মস্তিষ্কে সর্বদাই নতুন নতুন আবিষ্কার আর গবেষণা ঘুরপাক খাচ্ছে। কে জানে পরবর্তী যাত্রায় তিনি কোথায় যাবেন? পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত থাকুন। তাহলে কেমন লাগলো কমেন্টে জানান আমাদের আজকের এই নিবেদন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।